মায়ের জন্য দোয়া কামনায় রোববার থেকে উত্তরবঙ্গ সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বরণে প্রস্তুত বগুড়া, রংপুর। আমাদের নেতাকর্মী উজ্জীবিত, উদ্ভাসিত এবং আনন্দে উৎফুল্ল। আমাদের বাড়ির সন্তান, গ্রামের সন্তান, জেলার সন্তান আসছেন, এটা আমাদের গর্বের, অহংকারের। গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে, মন্তব্য আমির খসরুর। গণতন্ত্রের যে মশাল শহীদ জিয়া হাতে নিয়েছিলেন, সেই মশাল বেগম খালেদা জিয়া দীর্ঘ সময়ে সেই মশাল বহন করেছে। গণতন্ত্র সেই মশাল তারেক রহমানের হাতে তুলে দিয়েছে। দর্শক, জানাচ্ছিলাম প্রধান শিরোনাম, এবারে জানাবো অন্যান্য শিরোনাম। মনোনয়ন ফেরাতে তৃতীয় দিনে প্রায় 200 আপিল। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে জামায়াতের উদ্বেগ, সুষ্ঠু ভোটের প্রত্যয় ইসি সানাউল্লাহ। জকসু নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভিপি পদে এগিয়ে ছাত্রদল সমর্থিত রাকিব। জিএস এজিএস পদে এখনো শিবির। ভারতে খেলার মতো পরিস্থিতি নেই, আইসিসিকে বোঝাতে কাল যাচ্ছে চিঠি। নিরাপত্তা ও মর্যাদা বিষয়ে কোনো আপোষ নয়, বলছে বিসিবি। আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা, এটার প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। ইন্টারনেট বন্ধ করে গণহত্যা, জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি রবিবার। হত্যা মামলায় সালমান, আনিসুল, দীপুমণি গ্রেপ্তার। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি আছি জান্নাতুল সাদিয়া। দর্শক, দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। মায়ের মৃত্যুর কারণে কিছুটা বিলম্বে জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারতে রংপুরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি উত্তরবঙ্গের পথে পথে এবার খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়ায় অংশ নেবেন তিনি। 4 দিনের সফরে টাঙ্গাইলে মাওলানা ভাসানীর কবর জিয়ারত করবেন তারেক রহমান। প্রায় 17 বছরের নির্বাসন শেষে ঢাকায় ফিরে গণজোয়ারে সিক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 5 দিনের মাথায় মাকে হারানোর শোকের মধ্যেও ব্যস্ত সময় পার করছেন তিনি। এর মধ্যে 4 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার ঢাকা থেকে রওনা দিয়ে টাঙ্গাইলে মাওলানা ভাসানীর কবর জিয়ারত করবেন তারেক রহমান। চলতি পথে সিরাজগঞ্জেও খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিলে অংশ নেবেন তিনি। আমাদের অনুভূতি এক কথা প্রকাশ করতে গেলে আমাদের আনন্দের শেষ নেই। তিনি সিরাজগঞ্জেই প্রথম পা রাখবেন, এর জন্য আমরা সিরাজগঞ্জের আপামর জনতা সকলেই খুশি। তারেক রহমান সাহেব আসবে, জনসমাগম এমডি হবে। ওই দিন রাত্রি যাপন করবেন বগুড়ায়। প্রায় 19 বছর পর বাপ দাদার বসত ভিটায় তারেক রহমানের আগমন ঘিরে সাজ সাজ রব বগুড়া জুড়ে। খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়ায় অংশ নেবেন তিনি। তার আগমন ঘিরে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। আমরা ওনাকে বরণ করে নেওয়ার জন্য অপেক্ষায় আছি, অধীর আগ্রহে আছি। আমাদের একটা আনন্দের সংবাদ আমরা পেয়েছি, সেটি হলো দীর্ঘ প্রায় 20 বছর পরে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের বগুড়ার তারেক রহমান যখন বগুড়া আসছেন, এই সংবাদটা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। তো মানুষের এত আগ্রহ, এত তাদের উচ্ছ্বাস, আনন্দ যে আমরা তারেক রহমান আসছে, আমরা সেই অনুষ্ঠানে আমাদের থাকতে হবে, ম্যাডামের দোয়ায় অংশগ্রহণ করতে হবে। বগুড়ায় রাত্রি যাপন করে পরের দিন রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে যাবেন। তারেক বরণে এসব জেলায় রয়েছে নানা প্রস্তুতি। মায়ের মৃত্যুর কারণে দেরি হলেও রংপুরের পীরগঞ্জে জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। তার নানার কবর জিয়ারত, তার খালার কবর জিয়ারত ইনি এখানে করবেন। পাশাপাশি জুলাই আন্দোলনে যেসব যোদ্ধা শহীদ হয়েছেন তাদের পরিবারের সাথে কথা বলবেন। 13 জানুয়ারি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটে যাবেন। পরে রাত্রি যাপনের জন্য রংপুরে ফিরবেন। 14 জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফিরে তার সফর শেষ করবেন। তারেক রহমানের সফরটি মূলত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে। বাংলাদেশ গড়তে তার ঘোষণা দেয়া 31 দফা বাস্তবায়ন করবে বিএনপি, এমনটি মন্তব্য করেছেন দলটির নেতারা।
রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এদিকে গুলশান কার্যালয়ে বুধবারও ব্যস্ত সময় কাটিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বুধবার বেলা 11:15টার দিকে গুলশান এভিনিউয়ের বাসা থেকে চেয়ারপারসনের কার্যালয়ে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেন দফায় দফায়। ঢাকা 17 আসনের সার্বিক পরিস্থিতি জানতে মত বিনিময় করেন গুলশান, বনানী ও ভাসানটেক থানার নেতাকর্মীদের সঙ্গে। সভা শেষে গণমাধ্যমে কথা বলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। ভোটারদের থেকে যে সমস্যাগুলো ভোটাররা বলেছেন, যে গুলশানে যারা স্থায়ী বাসিন্দা বা ভোটার, সেগুলো ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তারা বলেছেন যে এই সমস্যাগুলো ভোটাররা বলেছেন। সেগুলোর বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদেরকে বলেছেন যে কিভাবে ভোটারদেরকে দলের পক্ষ থেকে আশ্বস্ত করা যায়, সেগুলো বলেছেন। বিকালে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আলোচনা করেন দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও আগামী নির্বাচন নিয়ে। ওনারা গুরুত্ব সহকারে বিবেচনা করে তারেক সাহেবের রোল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি তারেক রহমান সাহেবের রোল in leading Bangladesh into the future, but it is for the people of the country to elect their next leader and Prime Minister. এর আগে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর দলের নেতাকর্মীদের নিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনে জোটের প্রার্থীদের অবস্থান নিয়ে কথা বলেন তারা। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিলে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে এগিয়ে যাবেন তারেক রহমান। গণতন্ত্রের যে মশাল শহীদ জিয়া হাতে নিয়েছিলেন, সেই মশাল বেগম খালেদা জিয়া দীর্ঘ সময়ে সেই মশাল বহন করেছে গণতন্ত্র। She is the torch bearer of democracy. She is the torch bearer of democracy. সেই মশাল তারেক রহমানের হাতে তুলে দিয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অন্য এক অনুষ্ঠানে আব্দুল মঈন খান বলেন, দেশে এখন নির্বাচনের বিকল্প নেই। বাংলাদেশের গণতন্ত্রের বেগম খালেদা জিয়ার আপোষহীনতার কারণেই বাংলাদেশের গণতন্ত্র অনেক দূর এগিয়েছে মন্তব্য করেন তিনি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এই মুহূর্তে গুলশানে আছেন সহকর্মী আল মোহাইমিনুল খান। সরাসরি যাব তার কাছে। মোহাইমিন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তো বেশ ব্যস্ত সময় পার করছেন, এখন গুলশান কার্যালয়ে কি চলছে? বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের ঠিক সামনেই, এবং এই মুহূর্তে আমরা জানতে পেরেছি যে ভেতরে গণ অধিকার পরিষদের নূর নেতৃত্বে একটি দলের সাথে তার বৈঠক চলছে, এবং সেখানে রাশেদ খান আছেন বলে জানতে পেরেছি আমরা, এবং মির্জা আব্বাসও কিন্তু সেই বৈঠকে আছেন জানতে পেরেছি। এবং একই সাথে কিন্তু এখানে আরও বেশ কিছু ছোটো ছোটো দল এসেছে তার আলোচনার জন্য, এবং সেই সাথে বেগম জিয়ার যে প্রয়াণ, সেই প্রয়াণে শোক এবং সমবেদনা জানানোর জন্য। আজকে একটি বড় ঘটনা হচ্ছে, কিছুক্ষণ আগেই কিন্তু চীনের যে রাষ্ট্রদূত রয়েছেন ইয়াও ওয়েন, তিনি কিন্তু এখান থেকে বের হয়ে গিয়েছেন, এবং আজকে কিন্তু শিডিউল অনুযায়ী তিনি এসেছিলেন, এবং তার সাথে বৈঠকে বসেছিলেন তারেক রহমান, এবং তার সাথে ছিলেন বিএনপির মহাসচিব এবং যুগ্ম মহাসচিব। সেই সাথে কিন্তু একই বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হলেও যখন দেশের নির্বাচন বা রাজনীতির বিষয়ে প্রশ্ন উঠে আসে বা কথা উঠে আসে, তখন কিন্তু চীনা রাষ্ট্রদূত স্পষ্ট করে দিয়েছেন যে চীন কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে আসলে হস্তক্ষেপ করার নীতিতে বিশ্বাসী নয়, এবং চীন কোনোভাবেই কোনো দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়েও মাথা ঘামায় না বলে জানিয়েছেন আমাদেরকে হুমায়ুন কবির, যিনি বিএনপির যুগ্ম মহাসচিব। এবং একই সাথে তিনি বলেছেন যে চীন আগামী নির্বাচন নিয়েও কোনো উদ্বেগ জানায়নি, তবে তারা জানিয়েছেন যে আগামীতে যে নির্বাচিত সরকার থাকবে তাদের সাথে কাজ করার জন্য আসলে উৎসুক হয়ে রয়েছে চীন। এবং এই বলেই কিন্তু রাষ্ট্রদূত বেরিয়ে যান, এবং তারপরেই কিন্তু যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির প্রেস সচিব সালেহ শিবলিকে সাথে নিয়ে বাইরে আসেন এবং গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথাগুলো জানান আমাদেরকে। তো এখন পর্যন্ত বিএনপির গুলশান কার্যালয় থেকে এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। কিছুক্ষণ পরে হয়তো জানা যাবে যে বাকি বৈঠকগুলো কতটুকু ফলপ্রসূ হলো। ধন্যবাদ সাদিয়া আপনাকে। মোহাইমিন, ধন্যবাদ আপনাকে। একটি দলের প্রতি প্রশাসনের বিশেষ আনুগত্য প্রকাশ পাচ্ছে, তাই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই, এমন অভিযোগ করেছেন জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার বিকেলে ইসিতে যান দলটির প্রতিনিধিরা। এদিকে এক আলোচনা সভায় ইসি মোহাম্মদ সানাউল্লাহ বলেন, এবারের নির্বাচন লাইনচ্যুত ট্রেনকে লাইনে তোলার মতো। অন্যদিকে নির্বাচনের মনোনয়ন পেতে তৃতীয় দিনে 295টি আপিল জমা পড়েছে।
আর মাত্র 2 দিন, তাই আপিল দাখিলে মনোনয়ন প্রার্থীদের ভিড় চোখে পড়ার মতো। তৃতীয় দিনে আপিলের সংখ্যা 131। আমার কাছে মনে হয়েছে যে আপনার রিটার্নিং অফিসার মহোদয় এটা খুব বেশি যাচাই বাছাই না করেই তিনি এটা বাতিল করেছেন। বুধবার বিকালে জামায়াতের 6 সদস্যের প্রতিনিধি দল ইসির সঙ্গে সাক্ষাৎ করে জানান, কমিশনকে ডিসি-এসপির কোনো তালিকা দেয়নি তারা। তবে তুলে ধরেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা। সেখানে বৈষম্যটার কথা বলছি, এবং বৈষম্যটা হচ্ছে এই জন্য যে ওই সমস্ত জায়গার ডিসিদের মানসিকতার কারণে, যারা একটা পলিটিক্যাল পার্টিকে বিলং করে এবং কাউকে পছন্দ করতে চায় না, তারা চেষ্টা করছে এটা করার জন্য। এদিকে আগারগাঁওয়ে এক আলোচনায় ইসি মোহাম্মদ সানাউল্লাহ বলেন, এবার সুষ্ঠু নির্বাচন করতে হবে। আমরা সম্মিলিতভাবে আমাদের জাতির প্রত্যাশা ডেলিভার করতে পারবো, আমাদের একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন আমরা উপহার দিতে পারবো। আমাদের কিছু গ্লিচ থাকবে, কিছু সীমাবদ্ধতা থাকবে, বাট এই সীমাবদ্ধতাগুলো যেন আমাদের টলারেবল লিমিটের মধ্যে থাকে। ইসি সানাউল্লাহ জানান, নির্বাচন ঘিরে 300-র বেশি পর্যবেক্ষক নিবন্ধনের জন্য আপিল করেছিলেন, পেয়েছেন 81 জন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। প্রশাসন একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে। আগামী নির্বাচন অতীতের মতো পাতানো হতে পারে এমন আশঙ্কা জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের। সকালে বসুন্ধরায় জামায়াত আমিরের সাথে ইইউ প্রতিনিধিদের বৈঠক শেষে সাংবাদিকদের সাথে একথা বলেন তিনি। বলেন, ইইউকে জানানো হয়েছে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ প্রত্যাশা করে জামায়াত। জামায়াত নির্বাচিত হলে সব দলের সাথে সমন্বয় করে সরকার গঠন করবে। প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে, এতে এই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে কিনা, অতীতের নির্বাচনগুলোর মতো। আমরা মনে করি এক ধরনের পাতানো নির্বাচন বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। জাকসু নির্বাচনের ফলাফলেও জাকসুর ছায়া। ভোট শেষ হওয়ার প্রায় 28 ঘন্টা পার হলেও এখনও ভোটের ফলাফল প্রকাশ করা যায়নি। ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ছাত্রদল সমর্থিত প্যানেল ও শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী। 39টি কেন্দ্রের মধ্যে 23টিতে শিবির প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম 2819 ভোট পেয়ে এগিয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের একেএম রাকিব পেয়েছেন 2691 ভোট। আর জিএস ও এজিএস পদেও এগিয়ে শিবির সমর্থিত প্রার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন একদিন পেরুলেও ফলাফল ঘোষণা নিয়ে কাটেনি অনিশ্চয়তা। বিশ্ববিদ্যালয়টির ইতিহাসে প্রথম এমন ভোট উৎসবে ফলাফল প্রকাশে ধীর গতি ভাবাচ্ছে জবিয়ানদের। বুধবার বিকাল পর্যন্ত 50% বেশি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। এতে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব ও শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের সিরাজুল ইসলামের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। অন্যদিকে এই দুই বড় প্যানেলের জিএস ও এজিএস পদে শিবিরের প্রার্থী এগিয়ে। একাধিক প্যানেল ছাড়াও স্বতন্ত্রভাবে নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থী অংশ নিয়েছেন। কেন্দ্রীয় সংসদের জন্য 21টি পদে 157 জন এবং বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের সংসদের 13টি পদে 33 জন সহ মোট 34টি পদের বিপরীতে প্রার্থী 190 জন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গায় এসেছে যে প্রত্যেকটা সম্পাদকীয় পদে এবং সর্বোচ্চ যে পদটা ভিপি পদ যদি আমরা কেয়ার করি, প্রত্যেকটা পদেই কিন্তু খুব টান টান উত্তেজনা। সিদ্ধান্ত হয় যে প্রথম হচ্ছে আপনার হাতে গণনা করবে, হাতে গণনা করে এবং হচ্ছে আপনার যে মেশিনে গণনা করবে ওটার সাথে হাতে গণনার যে অ্যাকুরেসি থাকবে সেটা হচ্ছে কন্টিনিউ করবে। তো সেই প্রসেস এখনো চলমান আছে, তো আমরা অপেক্ষায় আছি। নির্বাচন অনেক উৎসবমুখর ছিল, সবাই প্রত্যাশী ছিল যে রেজাল্ট নিয়ে, তো রেজাল্ট যে একটা টান টান উত্তেজনা আমরা অলরেডি ফিল করছি। মেশিন দিয়ে করতে একটা মেবি ঘন্টায় 3টে ডিপার্টমেন্ট কভার করা যাচ্ছে, সেটা খুবই স্বাভাবিক ব্যাপার যে একটু সময় লাগছে এবং এটাকে খুব খারাপ মানে নেতিবাচকভাবে দেখার কোনো কারণ নাই। এটা খুবই সামনাসামনি হচ্ছে। প্রার্থী, ক্যান্ডিডেট, পোলিং এজেন্ট, সাধারণ শিক্ষার্থী সবার সামনে খুব ওপেনলি ব্যাপারটা ঘটতেছে। অন্যদিকে মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে কারিগরি ত্রুটির কারণে ভোট গণনা 5 ঘন্টা বন্ধ থাকে। পরবর্তী সময় নির্বাচন কমিশন, প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আলোচনার পর 12:30টার পর পুনরায় শুরু হয় ভোট গণনা।
ফলাফল ঘোষণায় এত দীর্ঘ সময় নিয়ে নির্বাচন কমিশনার ডক্টর জুলফিকার মাহমুদ বলেন, OMR মেশিনে ও ম্যানুয়ালি গণনা চলছে। একই ব্যালটে যখন অনেকগুলো ভোট দেয় তখন কিছু ভোট ভুল করে, কিছু ভোট সঠিক দেয়। এই ভোটগুলো আমাদেরকে ম্যানুয়ালি কাউন্ট করতে হয়। এই সংখ্যাটা যত কম হয় আমাদের সময় তত কম লাগে। তো কিছু কেন্দ্রে আমরা এই ধরনের কিছু ভোট পাচ্ছি যেগুলো ম্যানুয়ালি যোগ করতে হচ্ছে, তাছাড়া সব যেগুলোতে নাই সেগুলো খুব দ্রুতই হচ্ছে। এই ভোট গণনা বাইরে একাধিক মনিটরে দেখানো হয়। যোগসু নির্বাচনে মোট ভোটার 16,665 জন, আর ভোট কাস্ট হয়েছে 77%। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদুল ইসলাম। তাওহিদ, যোগসু নির্বাচনের ভোট গণনার সবশেষ কি চিত্র দেখতে পাচ্ছেন জানাবেন। সাদি, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে 26তম কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হচ্ছে। তো আমার কাছে একদম 24তম কেন্দ্রের পূর্ণাঙ্গ ফলাফল আছে। এই 24তম কেন্দ্রের ফলাফলে এখন পর্যন্ত কিন্তু আপনার ছাত্র শিবিরের যে প্যানেল ভিপি, জিএস এবং এজিএস, এই তিনটি প্রথম পদেই কিন্তু ছাত্র শিবিরের প্যানেল এগিয়ে আছে। এছাড়া দ্বিতীয় অবস্থানে আছে ছাত্রদল, তৃতীয় চতুর্থ ছাত্র শক্তি ও মাওলানা ভাসানী ব্রিগেড প্যানেল। এছাড়া কিন্তু আপনি জানেন যে 28 ঘন্টারও বেশি সময় পার হতে যাচ্ছে। এখন পর্যন্ত কিন্তু চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে পারেনি নির্বাচন কমিশন। ধারণা করা হচ্ছে যে এখন 26তম কেন্দ্র যেহেতু ফলাফল ঘোষণা করছে, আরও 13টি কেন্দ্র ঘোষণা করতে বলা হচ্ছে যে রাত 12টা পেরিয়ে যাবে। তো এই আবারও সেই গতকাল মঙ্গলবার বেলা 3টার সময় ভোট গ্রহণ সম্পন্ন হয়। এই দীর্ঘ সময়ের জন্য প্রার্থীদের অপেক্ষা, গণমাধ্যম কর্মীদের অপেক্ষা, শিক্ষার্থীদের অপেক্ষা, সবাই একটি চরম দুর্ভোগের মধ্যে আছে। এর অবসান কখন হবে, কখন এই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সেই তাদের কাঙ্ক্ষিত ফলাফল, শিক্ষার্থীরা যে ভোট দিয়েছেন তাদের নেতৃত্ব বাছাইয়ে সেটি কখন হবে সেই অপেক্ষাই এখন করছেন। কিন্তু পুরো ক্যাম্পাস জুড়েই কিন্তু এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কড়াকড়ি আছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এই অডিটোরিয়াম রুমে বসে যেখানে ফলাফল ঘোষণা হচ্ছে, এখানে শুধু প্রার্থী এবং আর আছেন গণমাধ্যম কর্মী আর নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা। বাকি সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু এই রুমে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সব মিলে একটি অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে এই রুমের মধ্যে। হয়তো ফলাফল ঘোষণার মধ্য দিয়ে এই পরিবেশটা কেটে যাবে, তারই অপেক্ষা করছে সবাই এখন। এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। তাওহিদ, ধন্যবাদ আপনাকে। সত্য উদ্ঘাটন এবং শহীদদের পরিচয় নিশ্চিতে ডিএনএ নমুনা সংগ্রহের উদ্যোগ নিখোঁজ পরিবারগুলোর জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংক্রান্ত প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গত 7 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বর পর্যন্ত এই ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। এরই মধ্যে 9টি পরিবারের দেয়া ডিএনএ নমুনা পরীক্ষায় 8 শহীদের পরিচয় শনাক্ত করা হয়েছে। প্রত্যেকেই বুলেটবিদ্ধ হয়ে শহীদ হন বলে নিশ্চিত করেছে সিআইডি। ভারতীয় বিশ্বকাপ দল না পাঠানোর বিষয়ে অটল বিসিবি। এমন অবস্থান জানিয়ে আবারও আইসিসিকে চিঠি দেবে বোর্ড। বুধবার সচিবালয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আলোচনার পর এই কথা জানান বিসিবি সভাপতি। এদিকে উপদেষ্টা বলেন, ভারতে বিশ্বকাপ খেলার মতো পরিবেশ এখন আর নেই। দুই দেশের রাজনৈতিক বৈরিতা পেছনে ফেলে এখন আলোচনার তুঙ্গে ভারত বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেবে কিনা। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তা ইস্যুতে বাদ দেওয়ার পর কঠোর সিদ্ধান্ত নেয় বিসিবি ও সরকার। আইসিসিকে সাফ জানিয়ে দেওয়া হয় নিরাপত্তা ইস্যুতে ভারতে দল পাঠাবে না বিসিবি। বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় খেলার জন্য আইসিসিকে চিঠি পাঠায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। এরপরেই পরিস্থিতি আরও ঘোলা করে ভারত ভিত্তিক বেশ কিছু গণমাধ্যম। মঙ্গলবার মধ্যরাতে ক্রিকইনফো খবর ছাপে আইসিসির কাছে বিসিবির করা আবেদন নাকচ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। যদি ভারতে না যায় বাংলাদেশ, সেই ক্ষেত্রে পয়েন্ট ছেড়ে দিতে হবে টাইগারদের। বুধবার দুপুরে এই খবরকে ভিত্তিহীন বলে আনুষ্ঠানিক বার্তা দিয়ে সরকারের সাথে বৈঠকে বসে বিসিবির প্রেসিডেন্ট সহ বেশ কয়েকজন পরিচালক।
প্রায় ঘণ্টাখানেক রুদ্ধদ্বার বৈঠক শেষে বিসিবির প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল গণমাধ্যমে জানান, ভারতের দল না পাঠানোর সিদ্ধান্তে এখনো অটল বিসিবি। আমরা আমাদের ব্যাপারে অনড়, সেফটি এবং সিকিউরিটি যদি ইমপ্রুভ না করে আমরা এই বিশ্বকাপে আমরা ফাইট করে যাব ফর আওয়ার রাইটস। একটা খেলোয়াড়কেই যখন দেখলাম যে শৃঙ্খলা সিকিউরিটি দিতে অসুবিধার কারণেই তো তাকে বাদ দেওয়া হয়েছে, তখন একটা দল, একটা পুরো বাংলাদেশের জনগোষ্ঠী যারা খেলা দিতে যাবে, এটা তো বিরাট ব্যাপার। সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এই মুহূর্তে বিশ্বকাপ খেলার মতো পরিবেশ নেই ভারতে। আমরা ক্রীড়া পাগল নেশন, আমরা ক্রিকেট ভক্ত নেশন, আমরা অবশ্যই খেলতে চাই, কিন্তু এটা আমাদের জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক, আমাদের সাংবাদিক, তাদের নিরাপত্তার বিনিময়ে, দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। আগামী 7 ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে টি-20 বিশ্বকাপের আসর। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। এবার জেরুসালেম নির্বাচনের পথে। বর্তমান পরিস্থিতিতে নির্বাচন সম্পন্ন হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জনতা দলের মহাসচিব আজম খান। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। আশীর্বাদ পুষ্ট কিছু প্রার্থী ছাড়া অন্যান্য প্রার্থী যারা আধিপত্যবাদ বিরোধী লড়াই সংগ্রামের অংশীদার, সে সকল প্রার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও অভিযোগ দলটির। ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় যারা দেশপ্রেমিক, আধিপত্যবাদ বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী, তাদেরকে জনতার দলে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানান দলটির এই শীর্ষ নেতা। প্রতিটা জায়গায় একটি বিশেষ দল নির্বাচন প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং যা খুশি তাই করছে। প্রশাসন ভাবছে ওরা তো এসেই গেছে, ওদেরকে পদচুম্বন করার জন্য, পা চাটার জন্য তারা তৈরি হয়ে আছে। এই অবস্থা যদি নিরসন করা না হয়, আমাদেরকে ভেবে দেখতে হবে আমরা নির্বাচনে যাব কি বর্জন করব। গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের ঘটনায় সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 11 জানুয়ারি। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল এই দিন ধার্য করেন। সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে সুনির্দিষ্ট 3টি অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, নিজেরা ইন্টারনেট বন্ধ করে লাইন পোড়ানোর তথ্য ছড়িয়ে সেই দায় শিক্ষার্থীদের ওপর চাপায় আসামিরা। এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। কাগজ নির্ভরতা থেকে শতভাগ অটোমেশন পদ্ধতিতে রূপান্তরের অংশ হিসেবে ব্যবসায়ীদের কর রিফান্ড প্রক্রিয়াকে ডিজিটাল করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সকালে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে অনলাইনে ভ্যাট রিফান্ড প্রক্রিয়ার উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। এখন থেকে করদাতাকে আর ভ্যাট অফিসে যেতে হবে না। এতে ভোগান্তি ছাড়াই ঘরে বসেই অনলাইনে রিফান্ড নিতে পারবেন তারা। রিফান্ড আটকে থাকাটা এটা কিন্তু ভালো জিনিস না। এই জন্য ইভেন এত সহজ প্রসেসে রিফান্ড পাওয়ার পরেও কিন্তু দেখবেন যে একটা লম্বা সময় কিন্তু ওনার টাকাটা আটকে থাকে, ইভেন এই অটো রিফান্ড হওয়ার পরেও। তাহলে প্রশ্ন হলো যে আমরা এটাকে কিভাবে কমাতে পারি। সেটা কমাতে পারি হল আমরা যদি একটু রিসার্চ করে দেখি কি কি কারণে রিফান্ডগুলো হয়, সেই জায়গাগুলো অ্যাড্রেস করা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।